নজর দিয়েছে। ওর কলিজা কত বড় হয়ে গেছে, এত কিছুর পরেও বন্ধু ভেবে ক্ষমা করে দিয়েছে। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তাছাড়া ওকে আমি সাথে আনতেও চাইনি। আমি জানতাম মেয়ে দেখলে ওর হুঁশ থাকে না, তারপরে জোর করে এলো। কিন্তু ও এরকম কিছু করবে আমি কখনো কল্পনাও করিনি। দিহান একটা শ্বাস ত্যাগ করে বলল, অভি, রিফাত তোকে হিংসা করতো, কারণ ফাইনাল এক্সামে তুই ওকে হেল্প না করার কারণে ও ফেল করেছিল। আর ওর ডক্টর হওয়ার স্বপ্নটাও ওইখানেই শেষ হয়ে গিয়েছিল। অজুহাত দিস না দিহান, ও যেটা করেছে সেটার জন্য আমি কখনোই ওকে ক্ষমা করতে পারবো না। আর সেই সময় আমি ওকে হেল্প করিনি, কারণ ডক্টর নিজের যোগ্যতায় হতে হয়। মানুষের জীবন কোনো ছেলে খেলা নয় যে যেমন খুশি তেমন করে এমবিবিএস ডিগ্রি অর্জন করে ডক্টর উপাধি নিয়ে বের হয়ে অসুস্থ মানুষদের ট্রিট করবে। ওকে আমি আগেই বলেছিলাম যে সুযোগ থাকলেও আমি কোনোভাবেই ওকে হেল্প করব না। রিফাত সেটা মানতে পারেনি। তারপর তো তুই জানিসই যে এক্সামে ফেল করার পর ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গিয়েছিল। এসব কিছুর পরেই তো ও মেয়েদের সাথে শুধুই ছেলে খেলা শুরু করেছে। শালা তাই বলে ও আমার সাথে এমনটা করবে? ওর গার্লফ্রেন্ডকে কি আমি যেতে বলেছিলাম নাকি আমার সাথে পালিয়েছিল? দিহান সাহস জুগিয়ে বলল, ওর গার্লফ্রেন্ড ওর চাইতে তোকে বেশি পছন্দ করতো। চুপ কর, ভালো লাগছে না। ও এসবের মাঝে অলিকে ক্যান্টিনে আনলো, ওর কি দোষ ছিল? দিহান শ্বাস ফেলে বলল, আমি একবারও বলিনি যে রিফাত ঠিক করেছে। আমার তো ওর কথা ভাবতেও ঘৃণা করছে। আমার জাস্ট ইচ্ছে করছে ওকে গলা টিপে মেরে ফেলতে। তাহলে ভাব আমার কেমন লাগছে। আচ্ছা তুই বা কিরকম একটা বাচ্চা মেয়ের প্রতি তোর ফিলিংস কাজ করেছে কেমনে? এত এত মেয়েদের রিজেক্ট করে শেষে কিনা একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়লি। আলফি সিগারেটের শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটা ডাস্টবিনে ফেললো। আমি জানি না কিভাবে কি হয়েছে, তবে ওকে আমি প্রথম দেখি ওর প্রেমে পড়ে গেছি। আর গত রাতে ঘটনার পর তো আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। যেহেতু তুই মেয়েটার ভালোবেসেই ফেলেছিস, তাহলে এত চিন্তা করার কি আছে? ওর বাবা মাকে বলে বিয়ের প্রস্তাব পাঠা। দিহানের কথা শুনে আলবি মাথা গরম হয়ে গেল। অলির কথাগুলো আবারও তার মনে পড়লো। ও আমাকে বলে দিয়েছে আমাকে বিয়ে করবে না, আর সেই সাথে আমাকে আরো অনেক উল্টাপাল্টা কথা বলেছে। আরে ও বাচ্চা মেয়ে, ওর কথা নিয়ে বসে থাকিস না। ওর কথা শুনলে তোর ওকে বাচ্চা মেয়ে বলে মনেই হবে না। তাছাড়া আমি ওকে জোর করতে পারবো না, ও যা চাইবে তাই হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। আরে এতে রিস্কের কি আছে? আলবি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের সিল্কি চুলগুলো টেনে ধরে চোখ বুঝলো। তারপর গম্ভীর স্বরে বলে উঠলো, ও বলেছে আমার মতো রেপিস্টকে বিয়ে করার আগে ও দরকার হলে বিষ খেয়ে মরে যাবে। কথাটা শুনে দিহান একটা বড় সড়ো ধাক্কা খেলো। বাচ্চা মেয়েটা তোকে এগুলো বলেছে? ও মাই গড। তাদের দুজনের কথার মাঝেই স্বামী দরজায় নক করে। আলফি আসার অনুমতি দিতেই স্বামী আরো দুইজনকে নিয়ে রুমে আসে। তারপর আলফির দিকে একটা পাঞ্জাবি এগিয়ে দিয়ে বলে, ভাইয়া এটা তোমার জন্য। আজকে আমরা সবাই লাল রঙের পাঞ্জাবি পরেছি। সামির দিহানকে দেখে বেশ খুশি হলো। আরে দিহান ভাইয়া, আপনি কখন আসলেন? সামির আরেকটা পাঞ্জাবি আনার জন্য একজনকে ইশারা করলো। আলফি একটা শ্বাস ফেলে পাঞ্জাবিটা নেড়ে চেড়ে দেখলো। এটা পড়তেই হবে। ভাইয়া প্লিজ পড়ো। আর রিফাত ভাইয়া এভাবে কাউকে কিছু না বলে চলে গেল কেন বলতো? রিফাতের কথা শুনে আলফি ভীষণ রেগে গেল। আলফি রাগের বসে হাতে থাকা পাঞ্জাবিটা মুষ্টিবদ্ধ করে নিল। দিহান পরিস্থিতি সামলাতে বলে ওঠে, আসলে ওর জরুরি কাজ ছিল, সেই জন্য চলে গেছে। সামির আর কথা বাড়লো না। কিছুক্ষণ পর সে আরেকটা পাঞ্জাবি দিহানকে দিয়ে বলল, দিহান ভাই এটা আপনার জন্য, আপনারা রেডি হয়ে নিন, আমরা আসি। সামির পাকিটদের নিয়ে চলে গেল। সামির আর দিহান লাল রঙের পাঞ্জাবি পরে রেডি হয়ে নিল। দিহান মস্করা করে বলল, চল, আমাদের না হওয়া ভাবিকে দেখার জন্য আমি অস্থির হয়ে আসছি। দিহানের কথা শুনে আলভি রাগি চোখে দিহানের দিকে তাকায়। এই দেখ, আমি তো মজা করেছি, এভাবে তাকাচ্ছিস কেন? দিহান আর আলভি ফাংশনের জায়গায় চলে গেল। সাউন্ড বক্সে গান বাজছে। অলির এই শব্দ ভালো লাগছে না। এই শব্দের জন্যই কালকে এত চিৎকার করার পরেও তার সেই চিৎকার কেউই শুনতে পায়নি। রাত 11টা বাজতেই সবাই এক এক করে তিশার গায়ে হলুদ ছোঁয়ালো। আলবি তো শুরু থেকে শেষ অবধি অলির দিকে তাকিয়েছিল। অলিকে শাড়িতে খুব সুন্দর লাগছে। সে এই ফিলিংস গুলো আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করছে। একটা বাচ্চা মেয়ের প্রতি এই ধরনের ফিলিংস আসা মোটেও যুক্তিযুক্ত নয়। অলি একটু পর পর আলবির দিকে রাগি চোখে তাকাচ্ছে। আলবির চাহনি দেখে তার গা চলে যাচ্ছে। ইচ্ছে করছে গিয়ে দু চোখ গলিয়ে দিতে। শুধুমাত্র নিজের ফ্যামিলির মান সম্মানের কথা চিন্তা করে এত বড় শয়তান লোকটাকে অলি কিছুই বলতে পারলো না। গায়ে হলুদের পর্ব শেষ হতেই সবাই আলভিকে ঘিরে বসে, কারণ সবারই জানা আলভি অনেক ভালো গান গায়। গত রাতে আলভির শরীর খারাপ ছিল, তাই আর কেউ জোর করেনি। তারপর তো একদম উদাও হয়ে গিয়েছিল। রিফাত অবশ্য বলেছিল যে আলভির শরীর খারাপ, সে রেস্ট নিচ্ছে, আর তাকে বিরক্ত করতে নিষেধ করেছে। ভাইয়া তাড়াতাড়ি গান শুনিয়ে দাও, তাহলে আমরাও তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দিব। ঈশার কথা শুনে আলভি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকালো। অলি ঈশার পাশে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। উর্মিলা বলে উঠলো, কি হলো ভাইয়া, একটা গান গাইয়ে দাও। তোমরা চাইলে আমি গান গেয়ে শোনাতে পারি। দিহানের কথা শুনে উর্মিলা সহ বাকি সবাই দিহানের দিকে তাকায়। সামির বলে ওঠে, আপনিও গান গাইতে পারেন ভাই? উর্মিলা মুখ বাঁকিয়ে বলো, পারে তো, ষাঁড়ের মতো চিল্লাতে। শুনুন, আপনি গান গাইতে পারলেও আমরা আপনার গান শুনতে পারবো না। আর আপনি এসেছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। ডাক্তার মানুষ, যান গিয়ে বরং রোগীকে কোলে নিয়ে বসে থাকুন। দিহান হেসে উঠলো, হাসছেন কেন আজব?
কেন হাসছি জানি না, তবে হাসি পাচ্ছে। ঈশা ওদেরকে দুইজনকে থামানোর উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা চুপ করো প্লিজ, ভাইয়া এখানে এসো, গান গাইবে। সবাই একসাথে আলভির দিকে তাকালো, কিন্তু আলভি তো এখনো তার হানিবির থেকেই দেখতে ব্যস্ত। দিহান আলভির বাহু ঝাঁকিয়ে বলে, গানকে উদ্ধার কর, জার্নি করে এসেছি, ঘুম পাচ্ছে। আলভি একটা শ্বাস টেনে বলল, আমি গান টান গাইতে পারি না, ভুলে গেছি, এমনি মন মেজাজ ভালো নেই, আমি নিজের রুমে গেলাম, তোরা এনজয় কর, গুড নাইট। আলভি চলে যেতেই অলি গিয়ে ঈশার পাশে বসলো। এতক্ষণ আলভি ছিল বলেই সে দূরে তিশার কাছে বসেছিল। আলভি পেছন ফিরে অলিকে ঈশার কাছে বসতে দেখে উল্টো ঘুরে নিজের রুমে চলে গেল। পরদিন সকালবেলা আলভি নিজের রুমে বসে আসতে তিহান তার রুমে এসে বলল, কিরে, কেউ ডাকার আগে তোর ঘুম ভেঙে গেছে? আমি এখনো ঘুমাইনি। আলভির কথা শুনে তিহান চমকে তাকালো, দেখলো আলভির চোখ লাল হয়ে আছে। তিহান আলভির সামনে এসে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? রাতে আমি যখন তোর সাথে ঘুমাতে চাইলাম তখন তুই বললি যে তুই নাকি বেড শেয়ার করলে ঘুমাতে পারিস না, এসব বলে আমাকে বের করে দিলি। তারপর কেন ঘুমাতে পারিসনি? ভালো লাগছে না, অলিকে সারা কিছুই ভাবতে পারছি না। আই থিঙ্ক শি ইজ গেটিং অন মাই নার্ভস। তিহান আলভির পরিস্থিতি বুঝতে পারলো, সেও একসময় এরকম পরিস্থিতিতে পড়েছিল, যদিও এখনো মাঝে মাঝে তার এরকমটা হয়। উর্মিলার সাথে কথা না হলেই সে পাগল প্রায় হয়ে যায়। গত 2 দিন উর্মিলার সাথে কথা না হওয়াতে সে কিভাবে ছিল সেটা শুধু সেই জানে, যদিও উর্মিলা তাকে শুধুমাত্র নিজের বন্ধু মনে করে কথা বলে। আর দিহানও এখন অবধি প্রপোজ করেনি। দিহান কিছু বলতে চাইলে আলভি থামিয়ে দিয়ে বলে, কিছু বলিস না, যা এখান থেকে। দিহান উঠে বেরিয়ে গেল। দুপুরের দিকে তিশার বিয়ের বরযাত্রী আসলো। তারপর সমস্ত নিয়মকানুন মেনে তিশার বিয়ে হয়ে গেল। তিশার বিদায়ের সময় তিশার মা আমিনা খাতুন কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন। তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লেন। অলির কান্নাকাটি দেখতে ভালো লাগে না, তাই সে সবার অগোচরে সাথে এসে দাঁড়ালো। তখনই হঠাৎ করে আলভি অলির পাশে এসে দাঁড়ায়। আলভিকে দেখে অলির মেজাজ খারাপ হয়ে যায়। সে উল্টো দিকে ঘুরে চলে যেতে নিলে আলভি অলির হাত ধরে অলির নিজের কাছে নিয়ে আসে। কি করছেন, ছাড়ুন আমাকে, আপনার সাহস অতিরিক্ত, আপনি এত কিছু পরেও আমাকে স্পর্শ করছেন। আলভি অলির দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলো। চুপচাপ দাঁড়ালে স্পর্শ করবো না, নাড়াচাড়া করলেই তোমাকে স্পর্শ করতে বাধ্য হব। অলির মেজাজ বিগড়ে গেল। সে আলভির থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। বৃথা চেষ্টা করে এনার্জি ওয়েস্ট করো না, হাত ছাড়াতে পারবে না। তার চাইতে 5টা মিনিট স্থির হয়ে দাঁড়াও, আমি তোমাকে দেখবো আর কিছু কথা বলবো, তারপর তোমাকে যেতে দেবো, প্রমিস। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনার চেহারা দেখলো আমার বমি আসে। অলির কথা শুনে আলভি অলিকে রেলিং এর সাথে চেপে ধরলো।